আসসালামু আলাইকুম। আজ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস দিব যাতে এখনকার স্টুডেন্টরা মুখস্থের উপরে ডিপেন্ডেবল না হয়। মানে আমরা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারে বা ফার্স্ট পেপারের একটা নির্দিষ্ট মার্ক থাকে। আর ওই মার্ক গুলো আমরা সবসময় মনে করি কি যে প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো মানে মুখস্থ করে লেখার জন্য মনে আমাদেরকে হচ্ছে পরীক্ষায় দেওয়া হয়েছে। আসলে আদৌ এটা কিন্তু মুখস্থ করে লেখার জন্য দেওয়া হয় নাই, ওটা দেওয়া হয়েছে যে আমরা যেন বাংলায় যেমন যে কোনো কিছু লিখতে দিলে ইজিলি লিখতে পারি, ঠিক ইংলিশের ওরকম আমাদের জন্য যে কোনো টপিক দিলে আমরা যেন ইজিলি লিখতে পারি। ইংরেজি লেখা শেখাটার জন্যই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডটা দিয়ে দিছে, কিন্তু আমরা আসলে ওটাকে মুখস্থ বিদ্যার মতন করে নিছি। তো ওটার উদ্দেশ্যটা আমাদের সফল হচ্ছে না। আর এইটা করলে কি হবে, আমরা সাময়িক সময়ের জন্য হয়তো আমরা মুখস্থ করে পার করলাম, কিন্তু এটা লং টাইমের জন্য আমরা স্টুডেন্ট লাইফে অনেক ক্ষতিগ্রস্ত হব। সেজন্য আমি এই মুখস্থ করার থেকে আমি সবসময় স্টুডেন্টদেরকে বিরত রাখি এবং এটা অনুৎসাহিত করি যে তোমরা এটা মুখস্থ করো না, এটা শেখার চেষ্টা করো। আর আমি আজকে থেকে শুরু করলাম, আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর লেকচার 1, এভাবে আমি ধারাবাহিকভাবে একটা সম্পূর্ণ কোর্স দিব যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আমার এই লেকচার মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখে নিতে পারে। ওকে, আমরা আলোচনা শুরু করতে পারি। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি একটু বলে রাখি, আমরা আজকে একদম বেসিক থেকে শুরু করছি। আমরা ধাপে ধাপে এটা আস্তে আস্তে লেভেলটা বাড়াবো, ধাপে ধাপে এটা অ্যাডভান্স করব। হুম, যখন মোটামুটি আমরা হচ্ছে একটা অ্যাভারেজ লেভেল হয়ে যাবে, আমরা মোটামুটি শিখে যাব, তখন এই সেন্টেন্স না দিয়ে তখন প্যাসেজ, বাংলা প্যাসেজ দিয়ে দিয়ে ওখান থেকে ট্রান্সলেট করা শেখাবো। আলটিমেটলি যতগুলো লেকচার লাগে এটা শিখতে কমপ্লিট করতে আমি সবগুলো লেকচার ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশ আমার জন্মভূমি। তাহলে এখানে সাবজেক্ট সবসময় আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে সাবজেক্টটাকে খুঁজে বের করা, তারপরে কাজ হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আমরা এই ধারাবাহিকতাটা বেসিক লেভেলে কাজে লাগবো। প্রথম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে এক নম্বরে কি সাবজেক্ট, দুই নম্বরে ভার্ব, এক নম্বরে সাবজেক্ট, দুই নম্বরে ভার্ব, তিন নম্বরে অবজেক্ট, চার নম্বরে এক্সটেনশন। কিন্তু মনে রাখতে হবে সাবজেক্ট এবং ভার্ব ম্যান্ডেটরি, সাবজেক্ট এবং ভার্ব ম্যান্ডেটরি, সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে। অবজেক্ট কখনো থাকতে পারে, নাও থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে এবার আমরা প্রথমে এখানে এই লেখার মধ্যে থেকে সাবজেক্ট খুঁজে বের করি। বাংলাদেশ আমার জন্মভূমি। কোনটা আমার জন্মভূমি? বাংলাদেশ। কোনটা আমার জন্মভূমি? বাংলাদেশ আমার জন্মভূমি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, এবার বলছে যে বাংলাদেশ আমার জন্মভূমি। এখানে কোনো ভার্ব নাই এই অংশের মধ্যে। আমার জন্মভূমি, সাধারণত বাংলা সেন্টেন্সে ক্রিয়া সবসময় শেষে থাকে, বাংলা সেন্টেন্সে ক্রিয়া সবসময় শেষে থাকে, আর ইংলিশ সেন্টেন্সে ক্রিয়া সবসময় সাবজেক্টের পরেই থাকে। কিন্তু এখানে জন্মভূমি এটা একটা নাউন, এখানে কোনো ভার্ব নাই। যখন সেন্টেন্সে, বাংলা সেন্টেন্সের মধ্যে আমরা ভার্ব না পাবো, তখন আমাদেরকে টেন্স অনুযায়ী টু বি ভার্ব নিতে হবে। টু বি ভার্ব কি কি? এম ইজ আর, এটা নিতে হবে প্রেজেন্ট টেন্সে। ওয়াজ আর নিতে হবে পাস্ট টেন্সে। আছে যদি অর্থ দেয় তাহলে হ্যাভ হ্যাজ, আর যদি ছিল অর্থ দেয় তাহলে হচ্ছে হ্যাড। আমরা এইগুলো হচ্ছে না থাকলে নিতে পারবো এই ভার্বগুলো। ওকে, এখন এটা তো প্রেজেন্ট টেন্স। বাংলাদেশ আমার জন্মভূমি, অ্যাজ ইউজুয়াল কথা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে বলা হচ্ছে। তাহলে আমরা কি নেব? ইজ। কেন ইজ নেব? কারণ বাংলাদেশটা সিঙ্গুলার। তাহলে এম ইজ আর, এই তিনটার থেকে আমরা ইজ নিলাম। এম তো শুধুমাত্র আয়ের জন্য বসে, আর তো হচ্ছে প্লুরাল, তাহলে বাকি থাকলো কি? ইজ। তাহলে ইজ নিতে পারলাম। তাহলে বাংলাদেশ ইজ কি বলছে? আমার জন্মভূমি। আমার, আমার ইংরেজি কি? মাই। বাংলাদেশ ইজ মাই জন্মভূমি। ইংরেজি কি? বার্থ ল্যান্ড অথবা বার্থ প্লেস, বার্থ ল্যান্ড অথবা বার্থ প্লেস। আমি এই বার্থটা নতুন করে লিখলাম না। তাহলে কি গেল? বাংলাদেশ ইজ মাই বার্থ ল্যান্ড অথবা বার্থ প্লেস। ঠিক আছে, তাহলে এখানে প্রথম সাবজেক্ট হলো কিনা? বাংলাদেশ। তারপরে এখানে অবজেক্ট হচ্ছে কিনা? আমার জন্মভূমি। ভার্ব ছিল না, এখানে ভার্ব ছিল না, তাই কি করছি? টু বি ভার্ব ধার করছি। যখন কোনো সেন্টেন্সে ভার্ব থাকে না তখন তখন কি করব?
টু বি ভার্ব ভার্ব নিব। প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was were, আর যদি আছে অর্থ দেয় তাহলে হ্যাভ হ্যাজ, আর যদি ছিল অর্থ দেয় তাহলে হচ্ছে হ্যাড। আবার একবার রিপিট করি, যখন আমরা ভার্ব পাবো না সেন্টেন্সের মধ্যে তখন আমাদের ভার্ব একটা ধার করতে হবে। কি ভার্ব ধার করতে হবে? টু বি ভার্ব। তাহলে প্রেজেন্ট টেন্সে কি কি নিব? am is are, am is are। পাস্ট টেন্সে কি কি নিব? was were, পাস্ট টেন্সে কি নিব? was were। আর যদি আছে অর্থ দেয় তাহলে হ্যাভ অথবা হ্যাজ, আর যদি ছিল অর্থ দেয় তাহলে হচ্ছে হ্যাড। ঠিক আছে, ওকে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। কোনটা ছোট দেশ? বাংলাদেশ। বাংলাদেশ না? তাহলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। কোনটা ছোট দেশ? বাংলাদেশ। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। কোন দেশ? বাংলাদেশ। এখানে ক্রিয়া মানে শেষে তো ক্রিয়া থাকার কথা, বাংলা সেন্টেন্সের শেষে তো কোনো ক্রিয়া নাই, তাহলে আমাদের আবারও ধর করতে হবে। তাহলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলা হচ্ছে, তাহলে আমরা টু বি এর একটা ধার নিব। কোথা থেকে? প্রেজেন্ট টেন্স থেকে। তাহলে প্রেজেন্ট টেন্সে কি আছে বলো বলো? am is are, am is are। কোনটা নিবা? am নিবা না is নিবা না আর নিবা? অবশ্যই is নিব। কেন is নিব? কারণ বাংলাদেশ সিঙ্গুলার, তাই is। am তো নেওয়া যাবে না, আর জন্য শুধু বসে, আর আর তো প্লুরাল। তাহলে বাংলাদেশ ইজ। তারপর কি বলছে? এবার অবজেক্ট, কেরা ছোট দেশ? কেরা ছোট দেশ? বাংলাদেশ, তাই তো? তাহলে এখানে ছোট দেশ, ছোট দেশ। আ স্মল কান্ট্রি, আ স্মল, স্মল কান্ট্রি, স্মল কান্ট্রি। এখানে স্মল মানে হচ্ছে ছোট, কান্ট্রি মানে হচ্ছে দেশ। ঠিক আছে, আচ্ছা। এবার কি বলছে? বিশ্ব মানচিত্রে, বিশ্ব মানচিত্রে। আমি এই লেখাটা মুছে দিই কারণ আমার এখানে সেন্টেন্স লং হবে। বিশ্ব মানচিত্রে, এই বিশ্ব মানচিত্রের কথাটা বলতে গেলে আমাদের লিখতে হবে ওয়ান দা ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ান দা ওয়ার্ল্ড ম্যাপ। যখন এই ম্যাপ কথাটা থাকে তখন সবসময় ওয়ানটা তার আগে বসে। ম্যাপ কথাটা থাকলে ওয়ানটা তার আগে সবসময় প্রিপজিশন হিসেবে বসে। গ্যাপ ফিলিংস এর জন্য সবসময় মনে রাখবা, যদি ম্যাপ থাকে তার আগে একটা ওয়ান প্রিপজিশন সবসময় বসে। তাহলে কি হলো? বাংলাদেশ, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি ওয়ান দা ওয়ার্ল্ড ম্যাপ। বিশ্ব মানচিত্রে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। হ্যাঁ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। আচ্ছা, তৃতীয় নম্বর, বাংলাদেশের ইতিহাস অনেক পুরানো। কার ইতিহাস পুরানো? বাংলাদেশের। এই বাংলাদেশ সাবজেক্ট, বাংলাদেশ, বাংলাদেশ। বিশ্ব মানচিত্র সরি বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। তাহলে আমাদের এখানে একটু করতে হবে যে সাবজেক্টটা একটু বড় হবে। বলছে যে বাংলাদেশের ইতিহাস, কার কার ইতিহাস পুরাতন? বাংলাদেশের ইতিহাস। একটু বোঝার আছে এখানে, বাংলাদেশের ইতিহাস। এখানে একটা র আছে, এই রটা যখন থাকবে তখন আমাদের এই পরের অংশটা আগে আসে আর আগের অংশটা পরে যায়। আমি এখানে একটু সিম্পলি বোঝাই। আমি যেরকম বললাম যে বইয়ের পৃষ্ঠা, বই এর পাতা, বইয়ের পাতা। এই র বা এর, র অথবা এর এরকমটা যদি থাকে তখন আমাদের কি করতে হয়? আগে হচ্ছে দা বসাতে হয়, তারপরে এই পাতা ইংরেজি হচ্ছে পেজ, তারপর এর জন্য একটা অফ, তারপর এই বুক। তারপরে কি? দা বুক অফ দা পেজ অফ বুক, বইয়ের পাতা, দা পেজ অফ বুক। আমাদের এরকম ভাবে ট্রান্সলেশন করতে হয়। ঠিক আছে, এখন এইটার অ্যাডভান্স ট্রান্সলেশন আছে, বাট আমরা এখন এগুলো আসবো না, আমাদের তো বেসিকই আছে। তাহলে আমরা এখানে কি বলবো? বাংলাদেশের ইতিহাস। তাহলে ইতিহাসটা আগে আসবে, তার মানে দা হিস্ট্রি, হিস্ট্রি। এবার এর জন্য কি আসবে? অফ, দা হিস্ট্রি অফ বাংলাদেশ, দা হিস্ট্রি অফ বাংলাদেশ। তারপর কি বলছে? দা হিস্ট্রি অফ বাংলাদেশ, অনেক পুরাতন, বা অনেক পুরানো, অনেক পুরানো। তাহলে এখানে তো কোনো ক্রিয়া নাই, এখানে কোনো ভার্ব নাই, তাহলে আমাদের আবার একটা ভার্ব করতে হবে, ভার্ব। তাহলে টু বি ভার্ব দাঁড় করবো, তাহলে টু বি ভার্ব দাঁড় করলে কি হবে? কি নিতে পারবো? ইস। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ, দা হিস্ট্রি অফ বাংলাদেশ, এখানে সাবজেক্ট কেরা? হিস্ট্রি না বাংলাদেশ?
এখানে সাবজেক্ট ধরতে হবে হচ্ছে হিস্ট্রিকে, কারণ প্রিপজিশনের পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে মেইন সাবজেক্ট। তাহলে হিস্ট্রি সিঙ্গুলার, হিস্ট্রি কি সিঙ্গুলার, তাহলে এখানে ইজ নিছি, হিস্ট্রি সিঙ্গুলার বিধায় এখানে কি নিছি ইজ। তাহলে দা হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ, তারপর কি বলছে অনেক পুরাতন, ভেরি ওল্ড, অনেক পুরাতন, ভেরি ওল্ড, ভেরি ওল্ড, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ ভেরি ওল্ড। ওকে, তারপর কি বলছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার মানে এখানে পাস্ট টেন্সের কথা বলছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠান্ডা মাথায় কে স্বাধীন হয়েছে, বাংলাদেশ। ওকে, সাবজেক্ট পেয়ে গেলাম বাংলাদেশ, কে স্বাধীন হয়েছে, বাংলাদেশ। আচ্ছা, স্বাধীন হয়েছে, হয়েছে তাহলে এখানে কি পাস্ট টেন্সে বলা হচ্ছে, তাহলে হওয়া ইংরেজি কি বিকাম, হওয়া ইংরেজি কি বিকাম, বিকাম মানে হওয়া, বিকেম, বিকেম মানে হয়েছে, এটা হচ্ছে ভি2, এটা হচ্ছে ভি1। এখন আমাদের কি বলছে যে স্বাধীন হয়েছে, তাহলে আমাদের ভি2 তে বসাতে হবে বাংলাদেশ বি কাম থেকে বিকেম, বাংলাদেশ বিকেম, তাহলে বাংলাদেশ বিকেম কি বলছে স্বাধীন হয়েছে, তাই তো। তাহলে স্বাধীন ইংরেজি কি ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট, কারণ নাউন ফর্ম বসাতে হবে। তাহলে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই তো। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন। আচ্ছা, তারপর কি বলছে কত সালে, 1971 সালে, কত সালে 1971 সালে, ইন 1971, যখন সাল বসানো হয় তার আগে একটা প্রিপজিশন ইন বসাতে হয়, সাল বসাতে গেলে তার আগে একটা প্রিপজিশন ইন বসাতে হয়। তাহলে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এরপর কি বলছে এই স্বাধীনতা আপনা আপনি আসেনি, এই স্বাধীনতা আপনা আপনি আসেনি, কি আপনা আপনি আসেনি, এই স্বাধীনতা, কি আপনা আপনি আসেনি, এই স্বাধীনতা, দিস স্বাধীনতা, ফ্রিডম, ফ্রিডম, দিস ফ্রিডম, এই স্বাধীনতা আসেনি, আসেনি পাস্ট টেন্স, নি নি নেগেটিভ, তাহলে নেগেটিভ ডিড নট, নেগেটিভ ডিড নট, আসেনি, আশা, আশা ইংরেজি কি কাম, আশা ইংরেজি কি কাম। আর যখন সেন্টেন্সে ডু ডাজ ডিড ব্যবহার করা হয় তখন তার পরবর্তী ভার্বটা বেস ফর্মে ইউজ করতে হয়, কারণ এই ডু ডাজ ডিড হচ্ছে টেন্সের মার্কার হিসেবে ব্যবহার হতে হয়। যখন ডু ব্যবহার করবো তখন মনে করবো এই ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, যখন ডাজ ব্যবহার করবো তখন মনে করবো এই ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, যখন ডিড ব্যবহার করবো তখন মনে করতে হবে এই ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স আছে। তার মানে এখানে এই ভার্বটার রূপ দেখে টেন্সের রূপ আইডেন্টিফিকেশন করা হয়। তারপরে কি বলছেন দিস ফ্রিডম ডিড নট কাম, মানে এই স্বাধীনতা আসেনি কিভাবে আপনা আপনি, অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি, দিস ফ্রিডম ডিড নট কাম অটোমেটিক্যালি। এখানে কি বলছে এই স্বাধীনতা দিস ফ্রিডম আসেনি, দেখো বাংলা বাক্যে ক্রিয়া সবসময় শেষে থাকে, এটা হচ্ছে ক্রিয়া, বাংলা বাক্যে ক্রিয়া কোথায় থাকে শেষে থাকে, আর ইংরেজিতে সাবজেক্টের পরে থাকে। এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে ক্রিয়া, আর এখানে এই হলো সাবজেক্ট আর এই হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এবার আমরা টোটাল আরেকবার রিভিউ করি। বলছে বাংলাদেশ আমার জন্মভূমি, কে আমার জন্মভূমি, বাংলাদেশ। তারপরে এখানে কোনো ভাব ছিল, ক্রিয়া শেষে আছে না, ক্রিয়া শেষে থাকবে, তাহলে এখানে কোনো আছে ক্রিয়া নাই, তাহলে ক্রিয়া যদি না থাকে তাহলে টু বিভাগ থেকে একটা ধার করতে হবে। এখন টু বিভাগ থেকে কি করবো, এম ইস আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে, আর হ্যাভ হ্যাজ যদি আছে অর্থ দেয় আর ছিল অর্থ দিলে হচ্ছে হ্যাড। তাহলে এখানে কি আছে অর্থ দিচ্ছে না, ছিল অর্থ দিচ্ছে না, সিম্পলি বলছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে সাবজেক্ট বাংলাদেশ সিঙ্গুলার, তাহলে ইস নিলাম। আমার জন্মভূমি মাই বার্থল্যান্ড অথবা মাই বার্থ প্লেস, বোথ ইজ কারেক্ট। তারপরে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ, তাহলে কে ছোট দেশ, বাংলাদেশ। তারপরে এখানে কোনো ক্রিয়া আছে, ক্রিয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে, ধার নিতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্সের কথা বলছে, তাহলে ইজ নিলাম, কারণ এটা সিঙ্গুলার তাই ইজ। আচ্ছা, তারপর কি ছোট কে, বাংলাদেশ, তাহলে আ স্মল কান্ট্রি, একটা ছোট দেশ, একটা ছোট দেশ। তাহলে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, কোথায়, কোথায়, বিশ্ব মানচিত্রে, কোথায়, বিশ্ব মানচিত্রে। এটা কিন্তু এক্সটেনশন, হ্যাঁ, এটা কিন্তু অতিরিক্ত অংশ, অন দা ওয়ার্ল্ড ম্যাপ। যদি বলে বিশ্ব মানচিত্রে তখনই আমরা এই ফ্রেজটা ইউজ করবো সবসময়,
অন দা ওয়ার্ল্ড ম্যাপ, অন দা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে, অন দা ওয়ার্ল্ড ম্যাপ। তারপর কি বলছে, বাংলাদেশের ইতিহাস অনেক পুরানো। কার ইতিহাস? বাংলাদেশের ইতিহাস। সাবজেক্ট কেরা? বাংলাদেশের ইতিহাস। কার ইতিহাস? বাংলাদেশের ইতিহাস। দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। যখন কোন নাউনের শেষে র বা এ থাকবে তখন ওইটা মানে একটা অফ মনে করতে হবে। এবার তার পরে যে নাউনটা থাকবে ওইটা আসবে আগে, আর আগে যে নাউনটা থাকবে ওইটা যাবে পরে, আর মাঝখানে একটা বসবে অফ। যেমন দেখো এখানে হিস্ট্রি ইংরেজি আগে বসাইছি, তারপরে অফ বসাইছি র এর জন্য, বাংলাদেশকে নিয়ে গেছি পরে। ইতিহাসটা আগে আসছে, বাংলাদেশটা পরে গেছে, র এর পরিবর্তে অফ বসছে। আবারও বলি, এই ইতিহাসটা আগে আসছে, বাংলাদেশটা পরে গেছে, আর র এর জন্য অফ বসছে। সবসময় এরকমটাই। যেমন বলি গাছের পাতা, দা পাতা অফ গাছ। বইয়ের পাতা, দা বই অফ, দা বইয়ের পাতা, দা পেজ অফ বুক। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ঘড়ির কাঁটা, দা কাঁটা অফ ঘড়ি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপর কি বলছেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। তাহলে কে স্বাধীন হয়েছে? বাংলাদেশ। হয়েছে, হয়েছে, হ্যাঁ, ইংরেজি কি? বিকাম। তাহলে হয়েছে পাস্ট টেন্সে, বিকেম। তাহলে বাংলাদেশ বিকেম, কি হয়েছে? স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। তাহলে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট কত সালে হয়েছিল? 1971 সালে, ইন 1971। কত সালে? 1971 সালে। তারপর কি বলতেছে, এই স্বাধীনতা আপনা আপনি আসেনি। কে আপনা আপনি আসেনি? এই স্বাধীনতা। তাহলে দিস ফ্রিডম, দিস ফ্রিডম, দিস হচ্ছে আসছে কোথা থেকে? এই থেকে। আর স্বাধীনতা ইংরেজি থেকে ফ্রিডম লিখছে। তাহলে দিস ফ্রিডম, এই স্বাধীনতা আসেনি, আসেনি পাস্ট টেন্সের কথা বলছে, আসেনি পাস্ট টেন্সে। তাহলে ডিড, ডিড আসেনি, নেগেটিভ করতে হবে, তাহলে ডিড নট। হ্যাঁ, আসেনি, আসে ইংরেজি কি? কাম, আসে ইংরেজি কি? কাম। তাহলে এখন পাস্ট টেন্সে হওয়া সত্ত্বেও আমরা এখানে ভার্বটা কোন টেন্সে বসাচ্ছি? প্রেজেন্ট টেন্সে বসাচ্ছি। কেন? কারণ কোন সেন্টেন্সে ডু, ডাজ, ডিড যখন আমরা ইউজ করি তখন তার ওই সেন্টেন্সের যে প্রিন্সিপাল ভার্বটা থাকে তখন সেই প্রিন্সিপাল ভার্বটা বেস ফর্ম ইউজ করতে হয়। আবার বলি, কোন সেন্টেন্সে ডু, ডাজ, ডিড যদি ইউজ করি তাহলে ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটা বেস ফর্ম ইউজ করতে হয়। কোন সেন্টেন্সের ডু, ডাজ, ডিড যদি ইউজ করি তাহলে ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটা বেস ফর্ম ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট যেটাই ব্যবহার করি কেন ভার্বটা প্রিন্সিপাল ভার্বটা বেস ফর্মে রাখতে হবে। তাহলে এখানে ডিড নট ব্যবহার করছি, তেমনি এটাই আমাদের টেন্সের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তাহলে ডিড নট কাম, ডিড নট কাম মানে আসেনি, কি? আপনা আপনি, আপনা আপনি, অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি মানে কি? আপনা আপনি আসেনি। আমরা মোটামুটি আজকে হচ্ছে লেকচার 1টা আলোচনা করছি। আমরা এর পরের এপিসোডে লেকচার 2 আলোচনা করব। তোমরা এগুলো দেখবা, দেখার পরে বাংলাগুলো তুমি নিজে নিজে খাতায় তুলবা, তোলার পরে ওইগুলো নিজেই তুমি ট্রান্সলেশন করার চেষ্টা করবা। হ্যাঁ, এগুলো না দেখে, হ্যাঁ, এগুলো না দেখে তুমি নিজে নিজে করার চেষ্টা করবা। যখন তুমি নিজে নিজে করতে পারবা, তুমি একবার প্রথমে তো বুঝছো, সমস্যা নেই, কিন্তু এখানে যা লিখছি তুমি এরকমটা লিখবা, কিন্তু সেটা না দেখে লিখবা। যে তুমি ভেঙে ভেঙে লিখতে পারতেছো কিনা, বুঝে বুঝে লিখতে পারতেছো কিনা। যদি তুমি বুঝে বুঝে লিখতে পারো তাহলে তুমি মনে করবে যে নেক্সট ক্লাসের জন্য তুমি প্রস্তুত। যতক্ষণ না পর্যন্ত তুমি এরকম আমার মতন এরকম ভেঙে ভেঙে বুঝে বুঝে না লিখতে পারতেছো ততক্ষণ পর্যন্ত তোমার এই ক্লাসটা বারবার দেখতে হবে, বারবার দেখতে হবে, দেখে নিজেকে আগে তৈরি করে নিতে হবে। এই ক্লাসটা সম্পূর্ণ শেষ করার পরে তারপরে তুমি লেকচার 2টা দেখবা। এই একটা ক্লাস শেষ না করে, একটা ক্লাস 100% কমপ্লিট না করে তুমি নেক্সট মানে পরের লেকচারটা কখনোই দেখবা না। সো ক্লাসটা যদি ভালো লেগে থাকে এবং তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে একটু লাইক দিবা, কমেন্ট করবা এবং ক্লাসটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবা যাতে সবাই শিখতে পারে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোন এপিসোডে।